निकले कैसे हमर तुम। বিপ্লব বাবু গত রাতে খুব সুন্দর একটা খাবার এনেছিল, সেই সঙ্গেই গিফট এনেছিল। গিফটটা দেওয়ার সময় বললো খুব ছোট্ট। ও মাই গড, কত তোমার বলে দেওয়া রেসিপি বানিয়েছি, তার মধ্যে একটা জিনিস ভুল করেছি। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা যে কাজকর্মগুলো আমার জন্য গুছিয়ে রাখা হয়েছে, সেই কাজকর্মগুলো করার জন্য আমার কাছে কিন্তু পর্যাপ্ত সময় নেই। তাই চটজলদি সেই কাজগুলোকে আমার সমাপ্ত করতে হবে। আমার প্রথম কাজ থাকবে আজকে ঘরের মধ্যে একটু স্প্রে করা, আর দ্বিতীয় কাজ থাকবে বাইরে একটু স্প্রে করা। ঘরের মধ্যে যেটা স্প্রে করব সেটা ওই ফিনাইল, কেরোসিন তেল, এই ধরনের, যাতে কীটপতঙ্গগুলো দূরে চলে যায়। আর বাইরে যেটা স্প্রে করব সেটা হলো ঘাসটাকে একটু মারার জন্য। আর তারপরের যে কাজটা হচ্ছে, আমাকে চটপট রেডি হয়ে কাজের উদ্দেশ্যে বেরোতে হবে। তো আমি কিন্তু আর বেশি দেরি করবো না, কারণ এই ভিডিওর শেষ অর্ধে কিছুক্ষণ পর থেকে শেষ পর্যন্ত সাথী আপনাদের সঙ্গে কন্টিনিউ করবে। তো আপনারা প্লিজ কন্টিনিউ করবেন ভিডিওটা। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এই স্প্রের মধ্যে 2 রকমের ফিনাইল আর কেরোসিন তেল দিয়ে এই মিশ্রণটাকে রেডি করা হয়েছে। আর এই যে পাত্রটা, এটাকে আমি একটু পরে ব্যবহার করব। আমি খুব দ্রুত কাজটা শেষ করি। আজ মনে হয় প্রকৃতিও তোমার সঙ্গে সাথ দেবে। নেই, আমার যারা প্রতিনিয়ত দর্শক বন্ধু আছেন তারা জানেন যে এটা আমরা ঝড়খালি থেকে নিয়ে এসেছিলাম। এটাতে 2 রকমের কীটনাশক আছে। একটা ঘাসের গোড়াটাকে পচিয়ে দেবে, আর একটা উপরের থেকে ঘাসগুলোকে মেরে দেবে। আর এই সব কিছুর সঙ্গে সাপোর্ট করবে লবণযুক্ত জল। আমি প্রায়, আমরা যে ওই 5 টাকা 6 টাকার যে লবণগুলো কিনি না, সেটা হচ্ছে এটাই। জমির জন্য নেওয়া হয়েছিল, আমাদের এইখানকার জন্য, পুরো জমিটার জন্য নিয়েছিল বাবা। বাবা গিয়ে নিয়ে আসছিল। বাঁধা দেখে বুঝতে পারছো না, বাবার যে কোনো জিনিস বাঁধার স্টাইলটাই আলাদা। সবটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই কৌটোগুলোকে ফেলে দিয়েছি। হুম হুম। আস্তে। কি করছো এটা? জল। ওটা কি জলের মধ্যেই করতে হবে ওরকম হবে? আমি করি, আমার সুবিধা। যে আমার থেকে ভালো জানে সে হয়তো অন্যরকম কিছু করবে, বুঝতে পারবে? হুম।
গামছাটা তুমি কাছে রাখ। পড়ে যাবে না ড্রাম থেকে? মুখ খোলা তো। তো মুখ পাইপটা দেবো কি করে? ও আস্তে আস্তে যাও। জল নিয়ে আসতে পারছিস কানে করে? থালি ড্রামটা একটু জল নিয়ে করছিস, ভালো লাগছে। যা ঘরের মধ্যে যাবি, তোর বই ধরে যা। আমাদের এই পাশের আমাদের জমিতে দিচ্ছিলাম স্প্রেটা, তখন ওই পাশে আরেকজন এসে বললো, যারা রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করে, এসে বললো ওই পাশটা একটুখানি দিয়ে দিতে। বাবু বললো আমার আছে আছে যখন আমি অবশ্যই দিয়ে দেবো। বিপ্লববাবু ওদিকে কীটনাশকটা স্প্রে করছে, ততক্ষণে আমি এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুজনের জন্য। এই জায়গাটা যখন থেকে পাঁচিল থেকে নেমে হেঁটে আসা হয়। হাওয়া নিচ্ছে না মনে হয় না এখন। ওই যে ডিজিটাল যেগুলো হয়েছে না, ইলেকট্রিক মেশিন, ওইগুলো হলে ভালো হতো। ভাইয়ের এরকম খুব কষ্ট হয়ে যায়। ফার্মে যখন হতো তুতে স্প্রে করতে হয় সারাদিনে, মনে করো 7-8 বার করে করে কাঠের গুঁড়ো দেওয়ার পরে, ওরও খুব কষ্ট হয়ে যায়। পরিস্থিতি আস্তে আস্তে ভালো হোক, সবই হয়ে যাবে আমাদের। কমপ্লিট হয়ে গেছে না স্প্রে করা? ভালো আছো? গুড মর্নিং। এখানে রাখো, শরীরটা গেলে সবগুলো তুলে। হ্যাঁ আচ্ছা। घूमने को निकले घर से हम और तुम, उतर रहे हैं बिल्डिंग के लिफ्ट से हमदम, और बिजली चली जाए अंधेरा ही अंधेरा हो। চলো সাবধানে থেকো। গেলাম না। একদম। আচ্ছা ফোন নেই সাথে?
অফিসে বেরোনোর আগে বিপ্লববাবু যে স্প্রেটা করেছে, স্প্রেটার জন্য রোদ হওয়াটা ভীষণই জরুরি। তবে এখন মানে প্রকৃতি হয়তো সাথ দিচ্ছে, রোদ তো হচ্ছে। আশা করি আর 3-4 ঘন্টা রোদ হলে মোটামুটি একটা রেজাল্ট আমরা পাবো। বিপ্লববাবু গত রাতে খুব সুন্দর একটা খাবার এনেছিল, সেই সঙ্গেই গিফট এনেছিল। গিফটটা দেওয়ার সময় বললো খুব ছোট্ট, কিন্তু আমার কাছে এটা ভীষণ দামি আর ভীষণ বড়। কারণ মাঝে মাঝে ইচ্ছা করে প্রিয় মানুষের থেকে সামান্য উপহার যেন সেই অমূল্যের সমান। তো সেই উপহারটা এখন আমি খুলবো আপনাদের সামনে, আর আমি নিজেও দেখবো। আমারও সারাটা দিন যেন মনে হচ্ছে কখন একটু আপনাদেরকে দেখাবো আর আমিও দেখবো। এটাই উনি হচ্ছে খাবার নিয়ে আসে বিপ্লববাবু, না হলে পারফিউম ভালো আনতে পারে। এবার এটার মধ্যে কি আছে সেটা আমার নো আইডিয়া। ও মাই গড, কতগুলো ইয়াররিংস! এই যে প্রচুর আছে, এর মধ্যে অনেক রকমের ডিজাইন আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি আপনারাও বলবেন এতে কতগুলো আছে, আর আমিও তো নিজে একবার দেখে নেব কতগুলো আছে। সবকটি ডিজাইন আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর এইরকম ধরনের উপহার পেতে তো ভীষণই ভালো লাগে। তবে আজকাল আমি কানের পরে বসিনি, এখান থেকেই একটা কানের পরবো। এখনো গলার হারটাও পরা হয়নি, আমি উপহারটা দেখে নিই, তারপর ওগুলো পরে যাবো। তবে যাই হোক, এখান থেকে একটা কানের পরবো। কোনটা পরি? এই কানেরটা আমার সব থেকে অন্যরকম লেগেছে। এই যে যতগুলো কানের আছে সবগুলোই তবু মানে দেখেছি বা এরকম মডেল হতে পারে, কিন্তু এই ডিজাইনটা আমার অন্যরকম লেগেছে। এই ডিজাইনটা আমার খুব ইউনিক লেগেছে, সবকটা ডিজাইন। এবং যেগুলো আছে টপগুলো সব টপ রিং আছে, যেগুলো আমি পরি ইয়াররিংস যেগুলো, ওগুলো সব টপ। তো এই টপ আমি পরতে ভীষণ ভালোবাসি, আমি কিনে পরি, একটা দুটো দেয় না। হঠাৎ করে বিপ্লববাবু যে এই ধরনের উপহার আনতে পারে আমার একদমই ধারণার বাইরে, কারণ ও এইরকম মানে কেনাকাটা করতে পারে বলে আমার কোনো আইডিয়া ছিল না। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ডিজাইনটা আমি হাত দিয়ে আছি, এই ডিজাইনটা কয়েকদিন আগে আমি সোনা দোকানে দেখে এসলাম। তবে 3টে ঝুল ছিল আর একটু সামান্য বড় ছিল। সেম ডিজাইন আমি ওকে দেখে এসে বলেছিলাম, ফটো তুলে নিয়ে এসলাম। প্রত্যেকটা ডিজাইন দেখুন কত সুন্দর। আমি তো খুব খুশি হয়েছে এরকম একটা গিফট পেয়ে। বিপ্লববাবু বলেছিল গিফটটা খুব ছোট্ট, কিন্তু আমার কাছে ভীষণ বড়, ভীষণ দামি। আর মাঝে মাঝেও আমাকে খাবার এনে সারপ্রাইজ করে, পারফিউম গিফট করে, কিন্তু এই ধরনের গিফট আমি ওর থেকেই প্রথমবার পেলাম। যাক, কেমন গুছিয়ে রেখে কানেরটা পরে আমাকে কেমন লাগছে এটাও কিন্তু বলতে ভুলবেন না আপনারা। এখানে দুজনের কিছু জিনিসপত্র আছে যেগুলো কাচবো এখন। সকালে একটু তাড়াহুড়ো করে শুধু রুটি তরকারি করেছিলাম আর ডিম সেদ্ধ, সেটা দিয়ে খেয়ে এখন বেরিয়ে গেছে। ওই যে গ্যাসের জিগ দুটোকে ভিজিয়ে রেখেছি, ওগুলোকেও ধুতে হবে ভালো করে একটু। আপাতত এই কাজগুলো করে নেবো, জলের কাজ, যেহেতু এখনও টাইমে জল আছে, পাইপটা ফুলে আছে, মানে এখনও কলে জল দিচ্ছে। আজকে সকালে অনেকক্ষণ জল দিচ্ছে কলে। স্প্রে করার 1 ঘন্টা পরপরই বেশ দেখছি একটু চড়া রোদ ছেড়েছে, ওদিকে পাতাগুলো কিন্তু কুঁচকে যাওয়া শুরু হয়ে গেছে। জামা কাপড়গুলো কেচে ধুয়ে আর হ্যাঙ্গারে মেলিয়ে দিয়েছে, আর এদিকে নিচেই অতিরিক্ত রোদ হওয়ায় ঘাসগুলো বেশ শুকনো হয়ে কালো হয়ে যাচ্ছে। খুব ভয় হয়, মাঝরাতে অনেকটা সময় আসে, একা ঘরটার মধ্যে থাকে, চারিদিকে ঘাস, সময় আর পাচ্ছিল না। তারপর আবার রোদ উঠছিল না আজকে, তবুও অনেক বলে কয়ে এই ঘাস স্প্রেটা করিয়ে নিয়েছি। বলছে তোমার তো কোনো কাজে লাগবে, তুমি তো বার হও না, অনেক রকম কিছু অজুহাত খাড়া করছিল। আমি কোনো কথা শুনিনি। বলছে না, তুমি রাতে একা আসো, এই ঘাসের মধ্যে দিয়ে হেঁটে তো আসতে হয়, খুব ভয় করে। বাড়ি যখন ঝড়খালি বাড়ি থাকি খুব টেনশন হয়। বিপ্লববাবু এই জিনিসগুলো রোদে একটু শুকনো হতে দিয়ে গেছিলো, এগুলো আমি এখন তুলে নেব। এখানটা বাড়িতে একটা সাবান জল আর কসবাইট নিয়েছি। গ্যাসের এই যে ওভেনটায় রান্না করি, এটা আজকে পরিষ্কার করব, কারণ যতটা সম্ভব হয়তো আগামী দিন আমি ঝড়খালিতে আবার চলে যাব, কারণ বাবা মাও ওদিকে অনেক আছে। এবার শরীরটা ভালো ছিল না বলে একটু বেশি দিন এখানে থাকলাম। গ্যাস ওভেনটা মোটামুটিভাবে পরিষ্কার করেছে, তবে কিছু কিছু জায়গায় জং চলে এসছে। একটা মেনটেন করার ব্যাপার থাকে, সেটা তো এখন কন্টিনিউ মেনটেন করা হয় না, মাঝে মাঝে যখন আসি তখন একটু করে পরিষ্কার করে দিয়ে যাই। আমি এখানে আসলে বিপ্লববাবু যে জিনিসপত্রগুলো একটু হাতে সেলাই করার প্রয়োজন হয় সেগুলো আমাকে বলে দেয়। যেমন আগের দিন একটা প্যান্ট সেলাই করেছি,
আজকের আবার বলে গেল এই প্যান্টটার এখানে কোনো বোতাম নেই, একটা বোতাম লাগিয়ে দিতে। এই যে বোতামটা হাতে নিয়েছে, এই প্যান্টটা একটু সেলাই খুলে গেছে, সেলাই করে দিতে হবে। আর এই যে ব্যাগের এই লম্বা দড়ি, এটা নাকি ট্রেনে যখন যাতায়াত করে অসুবিধা হয়, কারোর গায়ে লাগে, সেটাকে একটু ছোট করে সেলাই করে দিতে হবে। এরকমভাবে ভেজে সেলাইটা করে দেবো। যে কাজগুলো নিয়ে বসছিলাম, এই যে বোতাম লাগানো, বোতাম লাগিয়ে দিয়েছি। আর ব্যাগের এই যে লম্বা দড়িটাকে একটু ছোট করে সেলাই করে দেওয়া দুদিকটায়। এই যে থেকে ফিরে এসে এই যে পালং শাকগুলো বেছে রেখেছিলাম, সেগুলো ধুয়ে আর জল ঝরাতে দিয়েছিলাম। এখন একটু কড়াইতে জল দিয়ে আর এগুলো সেদ্ধ করে নেব, নিয়ে শিলে ফেলে বাটবো। মাংসের জন্য কয়েক টুকরো আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। আদাটা গ্রেটারে গ্রেট করে নেবো, আর পেঁয়াজ রসুনটা একটু শিলে মানে হাফ বাটা হবে হাফ বাটা হবে না, এরকম করে যতটা পারবো ভালো করে বেটে নেবো আর কি। আর সেই সঙ্গে কাঁচা লঙ্কাটাও শিলে ফেলে সব বেটে নেবো, মানে পেস্ট হবে, এগুলো সব বেটে পেস্ট করে নেব। নিয়ে তারপর রান্না বসাবো। ততক্ষণে আমি মাংসটা ধুয়ে নেব। এই মশলাগুলো আমি শিলে ফেলে বেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে এই গ্রেটারে করে নিয়েছি, কারণ আমার এখানকার শিলটা খুব একটা ভালো না। এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। খুন্তিটা একটু জল ছিল, যে কারণে তেলে পড়া মাত্রই চিটচিট করছে। কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এটা ধুয়ে রাখা আলু। আজকের আমি পালং শাক দিয়ে মাংস রান্না করবো, বিপ্লবের বলে যাওয়া রেসিপি। তবে এতে আমি হলুদ ব্যবহার করব না, লবণ ব্যবহার করব। আর মশলাগুলো একটু সব বাটা বাটা মশলা এরকম ব্যবহার করব। আলুগুলো দিকে হালকা আঁচে ভাজা হতে লাগবে, ততক্ষণে আমি আটাটা মেখে নেব। আলুগুলো নিমো আছে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আলু তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে দেবো তেজপাতা, তার সঙ্গে দেবো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটেছিলাম, তার মধ্যে আদাটাকে রেখে দিয়েছি, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুড়িয়ে রাখা আদা। মশলাগুলো ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাংসটা। মাংসগুলো ভালো করে নিয়ে আসে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে আরেকটু এক আধবার এদিক ওদিক নাড়াচাড়া করে নেবো। এদিক কড়ার গায়ে আমার লেগে যাচ্ছে, ততক্ষণে মাংস কষাই হতে দিয়ে পালং শাকগুলো ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দেবো। চিকেনটা এদিকে ফুটতে লাগুক কড়াইয়ের মধ্যে, ততক্ষণে আমি রুটিটা বেলে নেব। এদিকে মাংসের তরকারি ফুটছে, এদিকে আটাটাকে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে বেলে নিলেই রুটি, তারপরে সেঁকে নেব, ব্যাস। পালং শাক দিয়ে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমার রুটি বেলে ওঠা হয়নি। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো, দিয়ে আর ঢেকে রেখে দেবো। হ্যাঁ, আজকে সারাদিন একটু বৃষ্টি হয়নি। আমি তো ঠাকুরকে সমানই বারবার বলছিলাম যেন আজকে বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়। তার দেখলাম মানে সবটা পড়েছে মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় ছাড়িয়ে গেছে। তাড়াহুড়ো করে একটু হাতে সময় নিয়ে করলে ভালো হতো, একটু সময় কম হাতে ছিল। বৃষ্টিটা হয়নি, অনেকটা সময় হয়ে গেছে, অসুবিধা হবে না মনে হয়। তোমার কেমন কাটলো সারাদিন? ভালোই কেটেছে, খুব খুশি হয়েছে গিফটগুলো দেখে। আমি একদম আইডিয়া করতে পারি যে তুমি এই ধরনের গিফট পছন্দ করে আমার জন্য নিয়ে আসবে। হ্যাঁ, এসো ঘরে এসো। রুটি বানিয়েছো? তোমার বলে যাওয়া রেসিপি বানিয়েছি। তার মধ্যে একটা জিনিস ভুল করেছি, যেটা তুমি মরিচের গুঁড়ো দিতে বলেছিলে, ওটা আমার একদম মাথায় নেই। খেয়ে বলবে কেমন হয়েছে।
দেখতে হবে না, ভালোই হয়েছে, যদি শুধু লবণের ব্যালেন্সটা হয়েছে কিনা সেটা দেখি। লবণটা একটু কম রেখেছি যেহেতু আমার কালার আর রুটি সুগন্ধ দিয়ে দেখলেই বোঝা যায়। তোমার বলে যাওয়ার রেসিপি শুনে আজকে বানিয়েছি। এমনিতে আমি বিয়ের পর থেকে যতগুলো রান্না মোটামুটি অন্যরকম শিখেছি সবটাই তোমার কাছ থেকে। ব্ল্যাক পেপার হোয়াইট পেপার না দেওয়ার যে ফলাফল সেটাই একমাত্র লক্ষ্য করা যাচ্ছে, বাকি তো টেস্ট অল ওভার সবই ঠিক আছে। লবণ? হ্যাঁ, লবণের ব্যালেন্স ঠিক আছে। প্রধান টেস্ট হচ্ছে পালং শাক আর চিকেনের সংমিশ্রণ, সল্টি ফ্লেভার। ঝাল বেশি খেতে চাইলে গ্রিন লঙ্কা পুরো সেটা হয়েছে, অল ওভার ভালোই হয়েছে। আর নেক্সট টাইম কিন্তু এর থেকে ভালো করতে হবে। একদম। তবে এটা কিন্তু একেবারে খুব খারাপ নয়। আর দর্শক বন্ধুরা যারা এই ধরনের রেসিপি জানেন বা বানিয়েছেন, বা এই রান্না জানেন না কিন্তু পদ্ধতি দেখে মনে হয়েছে কিছু তো একটা রান্না হয়ে যায়, তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যে সাথীর এই রেসিপি কতটা সঠিক হয়েছে, কতটা সুস্বাদু হতে পারে, কি কি ভুল ভ্রান্তি আছে, কি দিলে আরো ভালো হতো, বা কি দেওয়া উচিত ছিল, কি দেওয়া একেবারে উচিত হয়নি, একটু আপনারা জানাবেন। আর নেক্সট টাইমে আমি তোমায় বললাম যে আরো ভালো করে এটার স্বাদ বাড়াতে হবে, এটা একটা হলো। আর এই রুটির টুকরো দিয়ে এই চিকেনটা যেটা খাচ্ছি, তুমি কি কোনো নাম বলেছো? নাম পালং শাক দিয়ে চিকেনের এটাকে রেসিপি। হায়দ্রাবাদি চিকেন বলা যেতে পারে। হায়দ্রাবাদি চিকেনে পালং শাক গ্রেভি দিয়ে হয়, এবারে এখানে আলু পড়েছে। এটা আমরা বলতেই পারি যে বেঙ্গলি স্টাইল হায়দ্রাবাদি চিকেন। এটা কিভাবে কেন বলতে পারি, যতগুলো দম বিরিয়ানি আপনি মার্কেটে খাবেন, যদি আপনি বিরিয়ানির ইতিহাস দেখেন, তো কলকাতাতে যে বিরিয়ানিগুলো হয়েছে সেটা আলু দিয়ে। আপনি ম্যাকডোনাল্ডস বা অন্যান্য যে খাবারের কোম্পানি যে টিক্কা বিক্রি করতো, তারা কিন্তু কলকাতার কাছে হেরে গেছে আলু দিত না বলে। তারপরে তারা আবার সার্ভে করে আবার আলু দিয়ে শুরু করে। তো আলুর একটা চল কলকাতার মধ্যে আছে। তো সেই জন্য কলকাতাতে যেহেতু বাঙালিদেরই বসবাস, তো আলু ছাড়া যদি থাকতো এই তরকারিটায়, তাহলে এটা হায়দ্রাবাদি চিকেন। আর যেহেতু আলু আছে, তাই বলা যেতেই পারে যে এটা বেঙ্গলি স্টাইল হায়দ্রাবাদি চিকেন। যাই হোক প্রিয় দর্শক বন্ধু, অনেকটা রাত্রি হয়ে গেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এই পর্বটা এবার শেষ করতে হবে। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।